আজকের বিষয় জন্ডিস। আমাদের অনেকের মধ্যেই পরিচিতজনদের মধ্যে আমরা অনেক সময় দেখি যে জন্ডিস হয়। এই জন্ডিস আসলে কত রকম হতে পারে বা জন্ডিসটা কেন হয় এবং এই জন্ডিস হলে আমরা কিভাবে বুঝব, কী কারণে হচ্ছে সেটাই বা কীভাবে বুঝব, কী কী অসুবিধা হতে পারে এবং সমাধান কী, সে বিষয়ে আজকে আলোকপাত করব আপনাদের সাথে। জন্ডিসটা আসলে আমরা সাধারণভাবে বুঝি যে আমাদের যখন চোখ হলুদ হয়ে যায়, প্রস্রাবটা অনেক গাঢ় রঙের বা হলুদ হয়ে যায়, অনেকটা সর্ষের তেলের মতো গাঢ় প্রস্রাব হয়, সারা শরীর হলুদ হয়ে যেতে পারে এবং শরীরের অন্যান্য অংশে যেমন অবসাদগ্রস্ততা হতে পারে এবং খাওয়ার অরুচি হতে পারে, বমি ভাব হতে পারে, এছাড়া পেটে ব্যথাও হতে পারে। তো এই জন্ডিসটা আসলে কেন হয়? আমরা যদি সাধারণভাবে এই জন্ডিসটাকে 3 ভাগে ভাগ করি, সেটা এরকমভাবে আমি বলতে পারি। সেটা হচ্ছে যে জন্ডিসের কারণ হিসাবে একটা হতে পারে লিভারের অসুস্থতা, আরেকটা হতে পারে যে রক্তের অসুস্থতা, আরেকটা হতে পারে লিভার থেকে যে পিত্তরস, সেই পিত্তরস যেটা কিছু নালীর মাধ্যমে আমাদের পিত্তথলিতে গিয়ে জমা হয় এবং সেখান থেকে আবার সেটা পিত্তনালীর মাধ্যমে আমাদের ক্ষুদ্রান্ত্র বা নাড়িভুঁড়ির একটা অংশে গিয়ে সেটা ড্রেন হয় অথবা সেখানে এটা নির্গত হয়। সেই পথে যদি কোনো বাধা তৈরি হয় তাহলে জন্ডিস হতে পারে। সাধারণভাবে আমরা জন্ডিস বলতে লিভারের সমস্যাই অনেকেই বুঝে থাকি, কিন্তু লিভারের সমস্যা ছাড়াও অন্যান্য কিছু কারণে জন্ডিস হতে পারে। জন্ডিস হলে আমরা কিভাবে বুঝব? আমাদের শরীরে কিছু সিমটম হবে, যেটা বললাম যে আমাদের চোখ হলুদ হয়ে যেতে পারে, আমাদের প্রস্রাব অনেক গাঢ় হলুদ রঙের হতে পারে, আমাদের পেটে ব্যথা হতে পারে, বমি হতে পারে, খাওয়ার রুচি কমে যেতে পারে, শরীরের বিভিন্ন জায়গায় ম্যাজ ব্যথা এই সমস্ত হতে পারে। তারপর আরও জটিল পর্যায়ে কখনো কখনো শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, বিশেষ করে পায়খানা এবং হচ্ছে যে বমির সাথে রক্ত আসতে পারে, রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন। এরকম সমস্যা নিয়ে জন্ডিসে অনেক সময় রোগীরা আসে। তো সেই জন্ডিসটা কেন হলো সেটা নির্ণয় করাটা খুব জরুরি। সেজন্য আসলে আমাদেরকে যেটা করতে হবে, এই জন্ডিস হলে আমরা অবহেলা না করে কোনো কবিরাজি বা ট্রেডিশনাল যে চিকিৎসাগুলো আছে এগুলোর উপর ভরসা না করে আমাদেরকে নিকটবর্তী রেজিস্টার্ড ফিজিশিয়ান অ্যাটলিস্ট ওনার কাছে যেতে হবে। যদি পরিপাকতন্ত্র এবং লিভার বিশেষজ্ঞ আপনার হাতের নাগালে থাকে ওনাদের কাছে যেতে পারেন, আর না হলে মেডিসিন বিশেষজ্ঞর কাছেও গেলেও আপনাদের এই জন্ডিসটা প্রাথমিকভাবে ওনারা নির্ণয় করে দেবেন। তো এবার বলি যে লিভারের জন্ডিস কিভাবে হয়, মানে যেই জন্ডিসটা লিভার অসুস্থ হলে হয়ে থাকে সেটা কী কী কারণে হয়। সেটার অনেকগুলো কারণ আছে। যেমন হতে পারে যে লিভারের কিছু কারণ আছে, যেমন ভাইরাস দিয়ে হতে পারে। এর মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস এ এবং ই ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস। এছাড়া আরও কিছু ভাইরাস আছে, যেমন হারপেস সিমপ্লেক্স ভাইরাস, এপস্টেন বার ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস। এই সমস্ত ভাইরাসের কারণেও জন্ডিস হতে পারে। এছাড়া কিছু ওষুধের কারণে জন্ডিস হতে পারে, ওষুধের অতিরিক্ত মাত্রার কারণে জন্ডিস হতে পারে। তাছাড়া অনেক টক্সিন আমরা যদি গ্রহণ করি খাবারের সাথে, সেটাও অনেক সময় জন্ডিস হতে পারে, যেটাকে আমরা হ্যাপাটোসেলুলার জন্ডিস বলি। হ্যাপাটোসেলুলার মানে লিভারের সেলে আক্রান্ত হয়ে যে জন্ডিসটা হয়ে থাকে সেটাকে আমরা হ্যাপাটোসেলুলার জন্ডিস বলে থাকি। আমাদের দেশে কমন যে ভাইরাসগুলো আছে, ছোটোবেলায় সাধারণত হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে হয়, হেপাটাইটিস ই ভাইরাস দিয়ে হতে পারে। এছাড়া হেপাটাইটিস বি ভাইরাস বা সি ভাইরাস দিয়েও হতে পারে জীবনের যে কোনো সময়। তো অন্যান্য ভাইরাসগুলো খুব বেশি কমন না, তারপরেও হতে পারে। তো সেটা হচ্ছে যে হ্যাপাটোসেলুলার জন্ডিসের কারণ। আর রক্তের সমস্যার জন্য কখনো কখনো জন্ডিস হয়ে থাকে, সেটা লিভারের সমস্যার জন্য হয় না। সেটার মধ্যে একটা পরিচিত বা আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন, এরকম একটা ডিজিজের নাম হচ্ছে থ্যালাসেমিয়া। সেটা এক ধরনের রক্তরোগ,
এছাড়া আরও কিছু রক্তরোগ আছে যেখান থেকে জন্ডিস হতে পারে, এটা সাধারণভাবে আপনারা হয়তো বুঝতে পারবেন না, চিকিৎসকরা বুঝতে পারবেন। তো সেই জন্ডিসটা আসলে লিভার থেকে হয় না, এটা রক্তের যে হিমোগ্লোবিন সেটা ভেঙে যাওয়ার জন্য হয়ে থাকে। রক্তের হিমোগ্লোবিন ভেঙে গিয়ে অতিরিক্ত বিলিরুবিন তৈরি হয়, সেই বিলিরুবিন থেকে এই জন্ডিসটা হয়ে থাকে। তো আর যেটা বলছিলাম যে লিভারের ভেতর থেকে পিত্তরস, যেটা লিভারের যে কিছু নালি আছে সেটা কিছু ইন্ট্রাহ্যাপাটিক এবং কিছু এক্সট্রা হ্যাপাটিক নালির মাধ্যমে এটা পিত্তরস হিসেবে পিত্তে জমা হয়। তারপর পিত্ত থেকে সেই রসটা আবারও নালির মাধ্যমে আমাদের ক্ষুদ্রান্ত্রের ডিউডেনাম একটা অংশ আছে, সেখানে গিয়ে এটা ড্রেন হয়, যেটা আমাদের খাদ্যের হজমের জন্য খুবই জরুরি। তো সেই পথে যদি বাধার সৃষ্টি হয়, সেটার কারণ হিসাবে অনেক কিছুই হতে পারে, যেমন পিত্তথলি এবং পিত্তনালীর পাথর, একটা এর মধ্যে কমন ব্যাপার। তো অনেক সময় দেখা যায় যে পিত্তথলিতে পাথরের কথা হয়তো আমরা শুনেছি, কিন্তু আসলে পিত্তথলিতে পাথর হলে অনেকেরই পিত্তনালীতে, যেটা পিত্তরসগুলোকে ক্ষুদ্রান্ত্রে যেতে যেই প্যাসেজ বা নালী, সেখানে অনেক সময় পাথর থাকে, সেই পাথর বাধার সৃষ্টি করলে সেই জন্ডিসটা হতে পারে। এছাড়া আরও কিছু জটিল কারণে হতে পারে, যেটাকে আমরা বলি টিউমার বা ক্যান্সার জাতীয় রোগ। এটা হতে পারে যে পিত্তর যে নালী সেখানে অনেক সময় ক্যান্সার হয়ে থাকে, যেটাকে আমরা মেডিকেলের পরিভাষায় বলে থাকি যে কোলাঞ্জিও কার্সিনোমা। এই কোলাঞ্জিও কার্সিনোমা হলে হতে পারে পিত্ত নালী যদি বাধাগ্রস্ত হয়। এছাড়া প্যানক্রিয়াস বলে আমাদের পরিপাকতন্ত্রের একটা অংশ আছে, পেটের উপরের অংশে পিছনের দিকে থাকে, সেই প্যানক্রিয়াসের হেড আমরা বলি, প্যানক্রিয়াসের হেডে যদি কোনো টিউমার বা ক্যান্সার হয়, সেটা প্রেশার ক্রিয়েট করে থাকে পিত্তনালীর উপর, সেখান থেকে জন্ডিস হতে পারে। এছাড়া আরও কিছু আছে, ডিউডেনাম এর মধ্যে অ্যাম্পুলারি পেরি অ্যাম্পুলারি কার্সিনোমা বা ক্যান্সার হলে সেই বাধার তৈরি হয় এবং সেখান থেকে এই যে বাধাগ্রস্ত কারণে যে জন্ডিস, যেটাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বলি, সেটা হতে পারে। তো এছাড়া পিত্ত যে থলি, সেখানে অনেক সময় ক্যান্সার হয় এবং সেই ক্যান্সার যদি পিত্তনালীতে ছড়িয়ে পড়ে, সেখান থেকে এই পিত্ত এটা লিভার থেকে ক্ষুদ্রান্তে যেতে পারবে না, বাধার সৃষ্টি হবে এবং সেই ক্ষেত্রে এই অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনি কোন ধরনের ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছেন? এটা বোঝা অনেক সময় হয়তোবা সন্দেহ করা যায়। যেমন হচ্ছে যে যেটা হ্যাপাটোসেলুলার জন্ডিস আমরা বলে থাকি, লিভারের সমস্যার কারণে বা লিভারের সেল আক্রান্ত হয়ে যেটা হয়ে থাকে, এটা সাধারণত কিছু প্রোড্রোমাল সিমটমস আমরা বলি। যেমন হচ্ছে কিছু অবসাদগ্রস্ততা হতে পারে, জ্বর আসতে পারে, গায়ে হাত পায়ে ব্যথা হতে পারে, তারপর খাওয়ার রুচি চলে যেতে পারে, বমি ভাব হতে পারে, বমিও হতে পারে। তারপর দেখা যাবে যে আস্তে আস্তে আপনার প্রস্রাবটা অনেক হলুদ হয়ে গিয়েছে এবং হচ্ছে যে আপনার যে শরীরের রং হলুদ হয়ে গিয়েছে, এটা আপনার হতে পারে। তো আরেকটা হচ্ছে যে রক্তের যে রোগের কারণে জন্ডিস, এটা সাধারণত ছোটোবেলা থেকেই হয়ে থাকে, এটা একটা জন্মগত ত্রুটি। সেই ত্রুটির কারণে রক্তের হিমোগ্লোবিনটা নির্দিষ্ট সময়ের আগে ভেঙে গিয়ে অতিরিক্ত বিলিরুবিন তৈরি হয়, যেটাকে আমরা অনেকে থ্যালাসেমিয়া নামে জেনে থাকি এবং সমাজে এই রোগটা অনেকেরই হয় এবং এটা কম বয়সের থেকেই সেই জন্ডিসটা হয় এবং সেই জন্ডিসটা হচ্ছে যে এটা কখনো একটু বাড়ে, কখনো কমে, কিন্তু পুরোপুরি একেবারেই সেরে যায় না। কিন্তু হ্যাপাটোসেলুলার জন্ডিসটা অনেক ক্ষেত্রেই একটা নির্দিষ্ট মেয়াদের পরে সরে যাবে। আর কখন আমরা বুঝবো যে আপনার যে অবস্ট্রাকটিভ জন্ডিস বা পিত্ত রসের বাধাগ্রস্ততার কারণে যে জন্ডিস সেটা হয়েছে? তো অবস্ট্রাকটিভ জন্ডিস সাধারণভাবে যদি আমরা বলি, সেটা সাধারণত একটু অ্যাডাল্ট বা ওল্ড এজে হয়ে থাকে। পিত্তর যে নালীর মধ্যে যে পাথর, সেটা যে কোনো বয়সে হতে পারে, অ্যাডাল্ট এবং বয়স্ক। কিন্তু সাধারণত যে ক্যান্সার জাতীয় যে রোগগুলো হয়, যে কোলাঞ্জিও কার্সিনোমা, অ্যাম্পুলারি পেরি অ্যাম্পুলারি কার্সিনোমা এবং প্যানক্রিয়াসের যে টিউমার, সাধারণত মধ্য বয়স এবং শেষ বয়সের দিকে হয়ে থাকে। এটার একটা স্পেশাল লিটি বা বিশেষত্ব হচ্ছে, এই অবস্ট্রাকটিভ জন্ডিস হলে রোগীর শরীরে, সারা শরীরে প্রচুর চুলকানি হয়। এই চুলকানিটা এমন যে একেবারে অতিষ্ঠ করে দেয় এবং সাধারণ চুলকানির ওষুধ খেলে এটা যেতে চায় না এবং দিন দিন বাড়তেই থাকে। এবং এই অবস্ট্রাকটিভ জন্ডিসকে আমরা বলি যে প্রোগ্রেসিভলি ইনক্রিজিং জন্ডিস, এটা আস্তে আস্তে বাড়তেই থাকে। আরেকটা এটার বিশেষত্ব আছে, যেহেতু এই পিত্ত রসগুলো আমাদের পিত্ত নালী হয়ে এটা ক্ষুদ্রান্ত্রে যেতে পারে না, সেই ক্ষেত্রে আমাদের যে স্টুল বা পায়খানার রঙটা হলুদ হতে পারে না, কারণ পায়খানার রঙটা হলুদ হওয়ার জন্য আসলে বিলিরুবিন যেটা সেটা দরকার। কিন্তু পিত্ত নালীতে বাধাগ্রস্ত হওয়ার জন্য বিভিন্ন কারণে যে বাধাগ্রস্ততাটা হয়, সেই অবস্ট্রাকশনের জন্য এই বিলিরুবিনটা পায়খানার সাথে মিশতে পারে না বলে সেই পায়খানার রঙটা সাধারণত কী হয়ে, সেটা হচ্ছে যে একটু মেটে কালার বা সাদাটে রঙের পায়খানা হতে পারে। তো
তো যদি কোনো রোগী এরকম ধরনের কমপ্লেন করে যে আমার সাদাটে পায়খানা হচ্ছে, সারা শরীরে চুলকানি, বয়স মাঝবয়সী অথবা বেশি বয়সী, তাদেরকে আমরা সাধারণত ধরে নিব যে এটা অবস্ট্রাকটিভ জন্ডিস বা বাধাগ্রস্ততার কারণে জন্ডিস হয়েছে। তো এই 3 ধরনের জন্ডিস আমি আলোচনা করলাম। এবার হচ্ছে যে আপনি জন্ডিস হলে আসলে কী করবেন। আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে, অনেকে এটা বিশ্বাস করেন, বেশিরভাগ মানুষই বিশ্বাস করেন যে এটা ঝাড় ফুঁক বিভিন্ন কী দেয়, যে মালা পরা, কলা পরা ধরনের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের অপচিকিৎসা হয়। কোনো সময় দেখা যায় যে শরীরের বা পেটের কোনো অংশ পুড়িয়ে দেয়, কপালের কোনো অংশ পুড়িয়ে দেয়। এছাড়াও নানান ধরনের অপচিকিৎসা আছে, দয়া করে এগুলো করবেন না। কারণ হচ্ছে যে আমি আগেই বললাম যে এই 3টা কারণে জন্ডিস হয়ে থাকে, এবং সেই জন্ডিসের ক্ষেত্রে এই সমস্ত কুসংস্কার আচ্ছন্ন চিকিৎসা দিয়ে আপনার কোনো লাভ হবে না। অনেক জন্ডিস এমনিতেই সেরে যায় একটা নির্দিষ্ট মেয়াদের পরে, যেমন যেটা লিভারের জন্ডিস বা হ্যাপাটোসেলুলার জন্ডিস। তো সেটা আসলে অন্য কোনো চিকিৎসা খুব স্পেশালিটি নাই। কিছু চিকিৎসা আছে যেটা পরিপাকতন্ত্র, লিভার বিশেষজ্ঞ অথবা রেজিস্টার্ড ফিজিশিয়ান যারা আছেন তারা হয়তো দিতে পারবেন, কিন্তু এই অপচিকিৎসার এখানে কোনো সুযোগ নাই, এবং বেশিরভাগ ক্ষেত্রেই অপচিকিৎসা আপনার আরও বিপদ ডেকে আনবে। তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, সেটা হচ্ছে আপনারা জন্ডিস হলে সেটা নিয়ে আতঙ্কগ্রস্ত না হয়ে নিকটবর্তী রেজিস্টার্ড ফিজিশিয়ান বা বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে দেখাবেন। ওনারা আপনাদের এই জন্ডিসটা সুন্দরভাবে নির্ণয় করে আপনাদের এটার চিকিৎসার ব্যবস্থা করবেন। তো জন্ডিসের চিকিৎসা কীরকম, অনেকে বলে থাকেন যে কোনো চিকিৎসাই নাই। আসলে ব্যাপারটা এরকম না। এই যে বললাম যে আপনার যে 3টা ধরনের জন্ডিস আছে, এটার প্রত্যেকটাই আলাদা আলাদা ধরনের, এবং প্রত্যেকটারই বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের চিকিৎসা আছে। যেমন রক্ত রোগের যেটা, সেটা হয়তো পার্মানেন্ট চিকিৎসা নেই, কিন্তু সেটারও একটা লিমিটেড চিকিৎসা আছে। আপনাকে পিরিয়ডিক্যালি রক্ত দিতে হবে, এবং আপনার পরিবারের পরবর্তী যে অন্যান্য সদস্য আছে তাদের কাউন্সিল করতে হবে। পরবর্তীতে এটা পারিবারিক একটা রোগ, যে থ্যালাসেমিয়া যারা আছে এর অনেকে বাহক থাকেন, সেটা নির্ণয় করতে পারা যায়, এবং সেই ক্ষেত্রে কিছু সতর্কতা কাউন্সিলিং আমরা করে থাকি। সেই কাউন্সিলিং করলে ভবিষ্যৎ জেনারেশনে আপনার এই রোগটা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। যেমন হ্যাপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে বলেছি যে অনেকগুলো ভাইরাস দিয়ে হয়, সেই ভাইরাসেরও বিভিন্ন পর্যায়ের চিকিৎসা আছে। যেমন এ এবং ই ভাইরাসটা হয়তো 1.5 থেকে 2 মাসে ভালো হয়ে যায়। বি এবং সি ভাইরাস অনেক ক্ষেত্রেই এটা অ্যাকুট হয়, আবার অনেক ক্ষেত্রে ক্রনিক হয়। সেটার আলাদা আলাদা চিকিৎসা আছে, সেটা আমরা অন্যান্য আলোচনায় হয়তো বলেছি বা ভবিষ্যতে বলবো। আর যেটা হচ্ছে যে অবস্ট্রাকটিভ জন্ডিস, এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। বিশেষ করে যদি বাধাগ্রস্ততাটা পাথর দিয়ে না হয়ে কোনো ক্যান্সার জাতীয় রোগ দিয়ে হয়ে থাকে, সেটা অতি দ্রুত নির্ণয় করতে হবে, এবং সেটার অনেকাংশেই চিকিৎসা আছে যেটা অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব, এবং খুব সহজে বা আর্লি যদি ধরা পড়ে যায় সেই জন্ডিসটার সম্পূর্ণ নিরাময় অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে থাকে। তবে এই অবস্ট্রাকটিভ জন্ডিস যদি টিউমারের কারণে হয়, সেই টিউমারগুলো সাধারণত অ্যাগ্রেসিভ টিউমার হয়। দেরি করে ফেললে কিন্তু আসলে খুব একটা কিউরেটিভ চিকিৎসা দেওয়া যায় না, আমরা তখন বলি যে প্যালিয়েটিভ চিকিৎসা। সেই প্যালিয়েটিভ চিকিৎসায় দিয়ে হয়তো রোগীর জীবনযাত্রার মান কিছুটা উন্নত করা যায়, কিন্তু সম্পূর্ণ কিউরেটিভ চিকিৎসায় অবস্ট্রাকটিভ জন্ডিসের হয় না। কিন্তু যদি পাথর দিয়ে হয়, সেই পাথর বের করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে। সেই পদ্ধতি কিছু আছে অপারেশন করে করতে হয়, কিছু আছে অ্যান্ডোস্কোপির মাধ্যমে, ERCP বলে একটা ব্যাপার আছে, সেটা দিয়ে অনেক ক্ষেত্রেই বের করে আনা সম্ভব। তো আসলে জন্ডিসের সাধারণভাবে আমি সবগুলো ব্যাপারে আলোচনা করলাম, যে আপনার জন্ডিসটা আসলে কেন হচ্ছে, কী কী কারণে হচ্ছে, কোন মেকানিজমে হচ্ছে, কিভাবে আমরা বুঝবো, এবং কিভাবে আমরা এই জন্ডিসের চিকিৎসা করব, এবং আমরা কখনোই যে এই অপচিকিৎসার শিকার হব না। কারণ হচ্ছে এই অপচিকিৎসার কারণে দেরি হয়ে যায় এবং রোগীরা বিপদগ্রস্ত হয়। তো আপনাদের কাছে অনুরোধ, সেটা হচ্ছে জন্ডিসটা অনেক ক্ষেত্রে আমাদের সমাজে কমন। এই জন্ডিস নিয়ে কখনোই অবহেলা করবেন না। আপনারা নিকটবর্তী রেজিস্টার্ড ফিজিশিয়ান, বিশেষজ্ঞ চিকিৎসক অথবা পরিপাকতন্ত্র এবং লিভার বিশেষজ্ঞদের কাছে যাবেন। ওনারা আপনাদের জন্ডিসটা নির্ণয় করবেন, এবং জন্ডিস নির্ণয়ের সমস্ত ব্যবস্থা আমাদের দেশেই আছে, এবং সমস্ত চিকিৎসাও আমাদের দেশে আছে। কখনো কখনো জন্ডিসের চিকিৎসার জন্য, বিশেষ করে অবস্ট্রাকটিভ জন্ডিসের চিকিৎসার জন্য আমরা সার্জনদের শরণাপন্ন হই, এবং প্রথমে আমরা এই জিনিসটা ডায়াগনোসিস করে দিই, এবং সার্জনদের কাছে আমরা পাঠিয়ে থাকি পরবর্তী যে অবস্ট্রাকটিভ জন্ডিস সমাধান করার জন্য। কাজে আতঙ্কগ্রস্ত না হয়ে সচেতন হন, এবং মানুষকে সচেতন করুন, এবং জন্ডিসের সঠিক চিকিৎসা নিন। তো আপনাদেরকে আজকের আলোচনা ধৈর্য ধরে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতে
পরিপাকতন্ত্র, লিভার অথবা অন্য কোনো বিষয়ে আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য হয়তো ভবিষ্যতে হাজির হব। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।